সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতে জানিয়ে দেব এমন এক সংবাদ যা শুনলে চোখ কপালে উঠবে। এদিকে দেশ চালাতে ব্যর্থ তারেক রহমান শীঘ্রই পদত্যাগ করছেন। এই সুযোগে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী মাঠে নামছে। অবশেষে দেশ আবারও শেখ হাসিনার হাতেই যাওয়ার আশঙ্কা করছে দেশের কোটি জনতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পদত্যাগ করতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাধা মানছে না আওয়ামী লীগ। রাজপথে নামছে লক্ষ লক্ষ নেতাকর্মী। ফেসে গেলেন মির্জা ফখরুল। নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন, মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আবারও প্রস্তুত হয়েছে রাজপথে নামতে এবং আওয়ামী লীগ মিছিল বের করছে নিয়মিতভাবে। এবং যেটা গুরুত্বপূর্ণ তথ্য, দেয়ালে যেহেতু আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পিঠ থেকেই গেছে, তারা আর ঘরে বসে থাকতে রাজি হচ্ছে না। আওয়ামী লীগ একই কৌশলে এগোচ্ছে। বিএনপির সাথে জামাতের যে সংসার জীবন, সেখানে এখন এই মুহূর্তে এসে জামাতকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নির্মূল করার মতো কথা বলতেছে বিএনপির মহাসচিব। এইটা কোনো স্বাভাবিক কথার মধ্যে পড়ে না, এইটা পুরোটাই ভণ্ডামি। জানিয়ে দেব শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে রাতে উত্তল রাজধানী। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথ দখলে মলিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানিয়ে দেব আবারও কোটি কোটি জনসমর্থন নিয়ে ফিরছে আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ অবৈধভাবে না জেনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে তাড়িয়েছেন। আবার বাংলার জনগণই দেশের উন্নয়নে শেখ হাসিনাকে দেশে আনবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশ্যই আওয়ামী লীগ ফিরবে। জনগণে খেতাইছে, আবার জনগণই আনবে শেখ হাসিনার। সে ভালো কাজ করছে, এই জন্য আনবে। আওয়ামী লীগ আবার আইবে। আমরা আওয়ামী লীগের সময় অনেক শান্তিতে ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু এখন এই ভালোটা নেই। আওয়ামী লীগ গরিবের ভালোবাসছে, এই কারণে গরিবে আওয়ামী লীগ চায়। জানিয়ে দেব গত 17 বছরেও শেখ হাসিনা এমন কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে যা এদেশের মানুষ বটেই, অর্থনীতি বিশেষজ্ঞ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থা, কর্তব্য ব্যক্তিরা কখনো কল্পনাও করেনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ওই আজকে যে অবস্থা করতে দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল, সমস্ত নষ্ট করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল ছিলাম, উন্নয়নের বিস্ময় ছিলাম, আজকে সেখানে ভিক্ষা করে চলতে হচ্ছে। ধার করতে করতে সবার মাথায় ঋণের বোঝা, অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, নারী শিশু প্রতিনিয়ত নির্যাতিত, বয়োবৃদ্ধ তারা নির্যাতিত। এই নির্যাতন আর ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরেন। আমি আছি, জনগণের পাশেই আছি, কারণ আমার তো আর কিছু চাওয়া পাওয়া আর হারাবারও কিছু। বাংলাদেশের জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছে। আমিও আমার সব কিছু ত্যাগ করে এসেছি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে, এবং আমি করেছি, এটি দাবি করতে পারি। কিন্তু সেই ধ্বংস করলো এই তারেক, যুদ্ধাপরাধী, জামাত, বিএনপি এরা মিলে। তবে সবাই চেহারাটা চিনে নিল যে কারা কি করতে পারে। আমি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আবার দিন ফিরে আসবে, আর আমি আছি আপনাদের পাশে, যেখানে থেকে যত দূরে থেকে আমি আছি। আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা অসুস্থ অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করে দেবো। চিন্তা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। 17 বছরেই শেখ হাসিনা এমন কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন যা এদেশের মানুষ তো বটেই, অর্থনীতি বিশেষজ্ঞ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তা ব্যক্তিরাও কখনো কল্পনা করেননি যে বাংলাদেশে এগুলো করা সম্ভব। শেখ হাসিনার সাফল্যের সবচেয়ে বড় নিদর্শন হল পদ্মা সেতু। নদী হিসেবে পদ্মার প্রমত্ততা এবং প্রকল্প হিসেবে পদ্মা সেতুর জটিলতা দূরেই ছিল পর্বত সমান, কিন্তু শেখ হাসিনা শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সেটি বাস্তবায়ন করেছেন। ঢাকার মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহরে মেট্রো রেলের মতো প্রকল্পকে বলা হয়েছিল উচ্চাভিলাষী, অপ্রয়োজনীয়। অথচ লাইন 6 উদ্বোধনের পর থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে সবগুলো লাইন চালু হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা এক্সপ্রেসওয়ে, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, সারা দেশে 100 সেতু নির্মাণের মতো কাজ করেছেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা অর্জন করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন শক্তিধর দেশের রক্তচক্ষু উপেক্ষা করে।
শুধু তেল বা গ্যাস নির্ভর না থেকে ফুয়েল ডাইভার্সিটি আনার চেষ্টা করেছেন, যাতে একটির সংকট হলে অন্যটি দিয়ে ঘাটতি কমানো যায়। একই সাথে জ্বালানি তেল, এলএনজি আমদানি ও পরিবহনে সময় কমানোর জন্য টার্মিনাল নির্মাণ করেছেন, পাইপলাইন বসিয়েছেন। কিন্তু বর্তমান বিএনপি সরকার ও বিগত অবৈধ ইউনূস সরকার তার এমন কাজগুলোকে বিতর্কিত করার জন্য সবকিছু প্রস্তুত থাকলেও চালু করছে না, আবার শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনালের মতো প্রকল্পের কাজ স্থগিত করে রেখেছে। বাংলাদেশ বহুবার ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, এবারও তাই। আমরা যারা আওয়ামী লীগ করি তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বিএনপির কোনো নেতা আমাদের নেতাকর্মীদের হাত পা ধরে নির্বাচনে ভোট চেয়েছিল। তখন তারা বলেছিল জামায়াত ঠেকাও, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তারা পল্টি নিয়েছে। আমরা জনগণের দল, আমাদের ঠেকায় কে? আমরা পিছু হাঁটার দল নয়। তিনি নেতাকর্মীদের সুসংগঠিত বলেন এবং বলেন অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে দেশত্যাগে বাধ্য করেছিল। এর সাথে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার উত্তর দিতে গিয়ে বলেন, যদি আমাদের নিষিদ্ধ রেখে বিএনপি ক্ষমতায় থাকতে পারত তবে কথা ছিল না, কিন্তু বিএনপি একা এই যুদ্ধাপরাধী প্রধান বিরোধী দল, রাজাকারের দল, মানুষ হত্যাকারীর দলকে সামাল দেওয়া আপনাদের জন্য অসাধ্য হয়ে যাবে। অপরাধীরা সংখ্যায় কম হলেও খুনের রাজনীতিতে সব দলকে হার মানায়। আপনারা এদের বন্ধু ভাবলে ভুল করবেন। বিএনপি আমাদের রাজনৈতিক শত্রু, কিন্তু রাষ্ট্রীয় শত্রু নয়। বিএনপিও যদি রাজনৈতিক প্রতিশোধ নিতে চায় তবে বিএনপির ক্ষতি বেশি হবে। আমি বিএনপিকে বলবো, রাজনৈতিক শত্রু ভালো, কিন্তু রাষ্ট্রীয় শত্রু ভালো না। দেশের বাহির হতে একটি গ্রুপ আপনাদের দলের ও সরকারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের লাগাম টানেন। ওরা জামায়াতের লবিস্ট, তারা জামায়াতের কাছ থেকে টাকা খেয়ে অনলাইনের অপপ্রচার করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধেও এরা অপপ্রচারে লিপ্ত ছিল। দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ রাজনীতির প্রয়োজন থাকলে আমরা প্রস্তুত আছি। আমাদের নেতারা প্রস্তুত থাকুন, আমরা যে কোনো সময় দেশে ফিরব। আমাদের কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের জোয়ার কেমন তা সবার জানা আছে। এই জোয়ারের পানিতে সব শত্রু ও খুনিরা ভেসে যাবে। আওয়ামী লীগের বিজয় হবে। আমাদের নেতাকর্মীরা অনলাইনে সক্রিয় থাকবে শত্রুকে মোকাবেলা করতে। অন্যায়ের জবাব দিন, নিজেরাও নিরাপদে থাকুন। অতীতের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগের মধ্যে অনেক পার্থক্য। এখন আরও বেশি শক্তিশালী আওয়ামী লীগ। আপনাদের উপর যে রাজনৈতিক নির্যাতন হচ্ছে তা আমরা জানি, এর প্রতিদান পাবেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে ন্যাপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শত্রুভাবাপন্ন হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষপাতমূলক করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে ন্যাপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিশে রেফারেন্স হিসাবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে 4টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচারের নীতিমালা অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই দাঙ্গার পর গঠিত বিশেষ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। কিংসলে ন্যাপলির পাঠানো এই আইনি নোটিশ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। জানিয়ে দেব, জয় বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতা অবিকে নির্মম নির্যাতন হত্যা মামলা দিয়ে আদালতে প্রেরণ। জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা মোহাম্মদ শাফায়েত হোসেন অবিকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। তাকে সংঘবদ্ধভাবে মারধর করে পাঁজরের একাধিক হাড় ভেঙে দেওয়া হয়েছে এবং হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তার স্বজন ও সহযোদ্ধারা। উল্টো পুলিশ তার নামে 2টি হত্যা মামলা সহ একাধিক মামলা দিয়ে তাকে আদালতে পাঠিয়েছে। স্থানীয় সূত্র ও অবির সহপাঠীদের থেকে জানা যায়, মোহাম্মদ শাফায়েত হোসেন অবি জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র শিবিরের একদল সশস্ত্র কর্মী ও তার উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করা হয়, এতে তার পাঁজরে অনেকগুলো হাড় ভেঙে যায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে জবাই করে হত্যার চেষ্টাও করেছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে সোপর্দ করে তারা। সহযোদ্ধাদের অভিযোগ, এমন মুমূর্ষু অবস্থায় তাকে যথাযথ চিকিৎসা সুযোগ না দিয়ে পুলিশে উল্টো তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। পুলিশ শাফায়েত হোসেন অবির বিরুদ্ধে 2টি হত্যা মামলা সহ আরও কয়েকটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং অভির সহপাঠীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মেধাবী ছাত্রকে শুধুমাত্র দলীয় স্লোগান দেওয়ার কারণে শিবির জঙ্গিরা যেভাবে পৈশাচিক নির্যাতন করেছে তা চরম মানবাধিকার লঙ্ঘন। হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে উল্টো পুলিশের মাধ্যমে তাকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে অনেক পোস্ট করেছেন ক্ষুব্ধ সহযোদ্ধারা। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই অবিচার ও নির্মমতার হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। তারা অবিলম্বে অভির বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার, তার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমান এই ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ রাজনৈতিক অঙ্গন ও শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন, মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন দেশের মধ্যে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এক তো হচ্ছে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। দেশে বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তারপরেতে ভারতের অসহযোগিতা, তারপর হচ্ছে দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন কেউ পালিয়েছে, কেউ মানে গা ঢাকা দিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আমাদের এখানে কূটনৈতিক মহলে যে জল্পনাটা হচ্ছে, শুধু শুধু জল্পনা তো হবে না, কোথাও একটা ধোঁয়া তো বেরিয়েছে, খুঁজতে খুঁজতে আগুন বেরোবে। তারেক রহমান 2 দিন আগে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা খবর নিয়ে জানতে পারবেন সত্য না মিথ্যা। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, আমি তার দায় নেব না। কিন্তু যেহেতু খবরটা আমার কানে এসছে, আপনাদের জানিয়ে রাখার দরকার, হয়তো সত্যি হলেও হতে পারে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই, আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, মানে ওই আপনাকে কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম
গোটা চারপাচেক শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কারণ ইউনূস যা করেছে বাংলাদেশকে গোলামির জায়গায় ঠেলে দিয়েছে এবং বাংলাদেশে দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। একটা পয়সা নেই, কিন্তু সব ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে। এই যে ব্যাংকের থেকে ধার হচ্ছে এবং মুদ্রা ছাপানো হচ্ছে, তাতে দেশের অর্থনীতি তো 12টা বেড়ে যাবে। অর্থনীতিবিদরা বলতে পারবেন যে দেশে সোনার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়, তার হাতে মজুদ কত সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এবার সোনার ভান্ডারের থেকে যদি বেশি টাকা ছাপানো হয় তাহলে পরে অর্থনীতি যুদ্ধ আরম্ভ করবে। একসময় আপনাদের অর্থনীতি মানে আপনাদের 100 টাকার মান ভারতবর্ষে 70-72 টাকা ছিল, এটা আপনারাই জানেন। এখন বর্ডারে আসুন, 40 থেকে 42 টাকার বেশি আপনারা পাবেন না। আরো যদি এক মাস যায় তখন সেটা 30 টাকায় নেমে যাবে, 30 বা 32 টাকা কোন একটা টাকায় নেমে যাবে। তার মানে অবমূল্যায়ন টাকার যেভাবে হচ্ছে তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতো হবে। ইরানের অর্থনৈতিক অবস্থা জানেন তো? তুমি শুনে রেখে দিন যে 1 লক্ষ রিয়াল, ইরানের 1 লক্ষ রিয়াল ইজিক্যাল টু ভারতবর্ষের 717 টাকা। 1 কোটি রিয়াল যদি আপনি 1 কোটি আপনার রিয়ালের নোট ছেপেছে ইরান, 1 কোটি রিয়াল যদি আপনি পকেটে নিয়ে বেরোন তাহলে আপনার 1 সপ্তাহের বাজার হবে না। এই অবস্থা ইরানে। তা আপনার দেশ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে খুব কঠিন অবস্থা। ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা। এতদিন যারা দিল্লি না ঢাকা করে বেড়াতেন না আপনাদের সামনে, যে দিল্লি না ঢাকা মানে সেই লোকগুলোকে আমি এখন খুঁজে বেড়াই, কিন্তু তাহলে কাউকে আমি আজকাল দেখতে পাই না। তাদের সে হুঙ্কার, তাদের ভারতবর্ষে খেয়ে ফেলার হুঙ্কার এখন আর শুনতে পাওয়া যায় না। এখন তারেক রহমানের কথায় ফিরি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা যারা আছে তাদের কারণ নেই। এই পূর্বতন যে আপনাদের মানে ইউনূস সরকারের যে সবথেকে, তার পূর্বতন সরকারের যে সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী ছিল, তাকে তো এই সরকারের অর্থমন্ত্রী করা হয়েছে। একটা ব্যর্থতম অর্থমন্ত্রীকে সে আবার সেই মানে তাকে ফিরিয়ে এনে আবার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া, এটা কিভাবে একটা বিবেচক মানুষ করেন? অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা করতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় করতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভা সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভা সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশুদিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। সুতরাং আমি যেটা বলেছিলাম 128 কোটি টাকায় দেশ পেয়েছেন, সেটা যেমন আপনার দেশে আলোচিত হচ্ছে। আজকে যে খবরটা আমি বললাম এটা যদি সত্যি হয়, আমি বলছি এটা যদি সত্যি হয় তাহলে সে মাঝে আমাকে একটা খবর গুলিয়ে দিয়েছিল, আমি খুব বোকা মনে গেছিলাম। মাঝে মাঝে এটাও করে ওরা, 10টা খবরের মধ্যে 9টা সত্যি দিয়ে দিল, একটা গুলিয়ে দেওয়া খবর দিল। তো সেই কারণে আমি আপনাদের নজর রাখতে বলছি, এটা সত্যি হলেও হতে পারে আবার মিথ্যে হলেও হতে পারে, আমি দায়িত্ব নেবো না, কিন্তু কানে যখন এসছে আপনাদের জানিয়ে রাখা ভালো। এবং দুদিন আগে যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন এই খবরটা কিন্তু ঠিক। বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা রাজপথে মিছিল নিয়ে নামতে শুরু করেছেন। ঢাকা চট্টগ্রামে অন্তত 5টি মিছিল হয়েছে এই শুক্রবারেও, এবং একেবারে ঢাকা চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ওই মিছিলগুলো জুম্মার নামাজের পর কিংবা সকালবেলায় প্রকাশ্য দিবালোকে আয়োজন করে সেসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মিছিলগুলো যে আবারও এপ্রিল মাসের শুরু থেকেই বারবার বিভিন্ন শহরে মিছিল হচ্ছে, সেসবের ভিডিও ছড়িয়ে পড়ছে, সেসব মিছিলের খবর বের হওয়া শুরু হয়েছে, সেটাতে এটা পরিষ্কার যে প্রায় 6 মাস একরকমের বিরতির পর, বড়সড় ধরনের কোনো রাজনৈতিক মিছিল থেকে বা সংগঠিত হওয়া থেকে বিরত থাকার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও প্রস্তুত হয়েছে রাজপথে নামতে। এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর একটা নির্বাচিত সরকার আসবার পর যে আবারও তারা রাজপথে নেমে পরখ করে দেখতে চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মিছিল করলে কি প্রতিক্রিয়া হয় নবনির্বাচিত বিএনপি সরকারের তরফ থেকে, সেই বিষয়গুলো করতে এখন আওয়ামী লীগ প্রস্তুত। আওয়ামী লীগ মিছিল বের করছে নিয়মিতভাবে, এবং যেটা গুরুত্বপূর্ণ তথ্য এবং বিবেচ্য বিষয় সেটা হচ্ছে তারেক রহমান সরকারও গ্রেফতার করা শুরু করেছে এবং তার পুলিশ রীতিমতো অভিযান চালিয়ে মিছিলে কারা কারা যোগ দিয়েছেন,
করছেন সে বিষয়ে খোঁজ খবর করে অভিযান পরিচালনা করছেন এবং গ্রেফতারকৃতদের তালিকা জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। এখন আওয়ামী লীগ এরপর কি করবে? আর বিএনপি কে আসলে মিছিল কারা করেছে এই বিষয়ে পুলিশের অভিযান চালিয়ে আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে রাখতে পারবে? যদি ঠেকিয়ে রাখাই যায় তাহলে আওয়ামী লীগের সময় মিছিল করছে কেন? এই বিষয়গুলো এই সময়টাই এসে বিশ্লেষণ করা জরুরি। কারণ আওয়ামী লীগ নভেম্বর মাসের দিক থেকে 2025-এ যখন তারা একরকমের ঝটিকা মিছিল সারা বাংলাদেশে ঘটছে, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এমনকি এনসিপির অফিসের নিচে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল অভিমুখে চলে যাচ্ছে, এনসিপির অফিসের নিচে বাংলা মোটরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, সংসদ ভবন ফার্মগেট এলাকায় মিছিল করছে, এমন একটা পরিস্থিতি যখন ছিল, কিংবা ঢাকা শহরের বুকে নানা দিক থেকে মিছিল এসে এক জায়গায় জড়ো করে একসময় নাকি তারা 1 লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে, এই নিয়ে যখন বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনূস সরকার এমনকি বিভিন্ন সংবাদপত্রের ব্যাপক জল্পনা কল্পনা ছিল, তখন নভেম্বরের দিক থেকে আওয়ামী লীগকে একরকমের ঝিমিয়ে পড়তে দেখা যায়। একদিকে আওয়ামী লীগের সূত্রে জানা যায় যে এই কৌশলের একটা কারণ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে একটা বড় ধরনের একটা আঘাত হানতে চায় আওয়ামী লীগের শক্তির উপরে। সেটা মাথায় রেখে আওয়ামী লীগ এই সময়টায় যেমন রাজপথে নামার কথা ভাবছিল না, কারণ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেটা ততক্ষণে নির্ধারিত ছিল, কাজে তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। তেমনি নির্বাচনের আগে আওয়ামী লীগ এমন কোনো রাজপথে আন্দোলন কিংবা এমন কোনো অস্থিরতা তৈরি করতে চাইছিল না যেটার সুবাদে বা যেটার ছুতোনাতায় ইউনূস সরকার নির্বাচনটাকে কোনোভাবে একরকমের ডিস্টার্ব করতে পারে বা অনিশ্চিত পর্যায়ে নিয়ে যেতে পারে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনের পর থেকেই তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একমাত্র নির্দেশনা ছিল সর্বত্র দফতরগুলো যেমন খুলতে হবে, আওয়ামী লীগের কার্যালয়গুলো যেমন খুলতে হবে, তেমনি রাজপথে নেমে আসতে হবে, যাতে খুব শিগগিরই যেসব স্থানীয় নির্বাচন এবং পেশাজীবী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোতে আওয়ামী লীগ নিজ নামে বা অন্য কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে যুক্ত হওয়ার, যোগ দেওয়ার, অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারে। এবং তারপরে সারা দেশে নির্বাচনের পরপরই দেখা যায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো খুলে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভিন্ন জায়গায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে তার পাশে তারা ছবি তোলেন। এরপরে আবার ওই কার্যালয়গুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে, আবারও ওই কার্যালয়গুলো অনেক ক্ষেত্রে ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেন পরখ করে দেখতে চাইছিল যে নতুন সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর গ্রেফতার অভিযান শুরু হয় কিনা। 7ই মার্চ থেকেই বোঝা যাওয়া শুরু হয়েছে যে বিএনপি আসলে গ্রেফতার করবে, কারণ বঙ্গবন্ধুর বাড়ির দিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে যাওয়ার সময় সাধারণ নারী পুরুষের একটা ছোট দলকেও গ্রেফতার করে 4 জনকে সন্ত্রাস বিরোধী মামলায় মামলা দেয় বিএনপি। 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।